বিশেষ করে চীনে যাওয়াটা। কারণ যেই আহ, আমরা জিওপলিটিক্সের যে কাঠামোর মধ্যে এখন আছি, বিশেষ করে আমেরিকা এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এবং বাংলাদেশের যে পরিবর্তন, সব মিলে চীনের সফরের একটা বিশেষ গুরুত্ব ছিল। এবং সেখানে বেশ কতগুলো জিনিস হয়েছে। আমি তিনটা বিষয়ের উপরে বলে থামবো এবার। হুম। একটা হলো আমার মনে হয় খুবই যেটা গুরুত্বপূর্ণ এবং এক ধরনের মেসেজও আমি মনে করি চীন আর বাংলাদেশ দিতে চেয়েছে, সেটা হলো 2+2 এর যেই এগ্রিমেন্টটা, ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি। অন্য কথায় আমরা জানি যুক্তরাষ্ট্র বিশেষ একটা সম্পর্ক, নিরাপত্তার একটা বিশেষ সম্পর্ক করতে চাচ্ছে। আহ, বাংলাদেশ চীন মোটামুটিভাবে পরিষ্কার করেছে যে সেটা যদি যুক্তরাষ্ট্রকে দিতে হয়, তাহলে ওই একই জিনিস চীনকেও দিতে হবে এবং অন্য রাষ্ট্রকেও দিতে হবে। সেই ধরনের একটা মেসেজ আমি মনে করি 2+2 এর যেই ক্লজটা পেয়েছে সেটা পরিষ্কার করেছে। আরেকটা হলো যে বেশ ডিটেইলডে তাইওয়ানের বিষয়টা ছিল, যেটা খুবই আমি মনে করি তাৎপর্যপূর্ণ। এর কিছুটা ইতিহাসের কারণও আছে। তবে বর্তমান যেই বিশ্বে আমেরিকা যেভাবে তাইওয়ানের ব্যাপারে অনেক সময় অনেক কিছু বলে থাকে, সেখানে বাংলাদেশ পরিষ্কার করতে চেয়েছে যে ওয়ান চায়না পলিসির ব্যাপারে একেবারে রীতিমতো একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। এই দুটো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। লাস্ট একটা জিনিস যেটা আলোচনার মধ্যে এসেছে শি জিনপিং এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর, সেটা হলো বাংলাদেশ মিয়ানমার চায়নার ইকোনমিক করিডোর। এবং বলা হচ্ছে যে ডিরেক্ট কানেক্টিভিটি, এবং ডিরেক্ট কানেক্টিভিটি এটা মূলত ল্যান্ড সেন্ট্রিক, যদি এটা অনেকেই দেখলাম যে পোর্ট টু পোর্টের কথা বলা হচ্ছে। আমি মনে করি সেটা মনে হয় চিন্তা না, কারণ তারা অনেকটা কানেক্টিভিটি করে ফেলেছে চীন আর মিয়ানমার। এখন সেই কানেক্টিভিটি যেটা আগেও ইনফ্যাক্ট আওয়ামী লীগ সরকারের সময়ও এই জিনিসটা ছিল, কিন্তু এবারকার গুরুত্ব হলো যে রোহিঙ্গা ক্রাইসিস যেহেতু এখনো আছে, সমাধান হয়নি। আমি মনে করি সেই ধরনের ইকোনমিক করিডোর করলে রোহিঙ্গার যে সমস্যা, কারণ করিডোর করতে, ইকোনমিক করিডোর করতে হলে ওটা আহ, কোনো সন্দেহ নেই আহ, রাখাইনের মাধ্যমে, আরাকানের মাধ্যমেই ওটা যাবে। তো সেই হিসাবে রোহিঙ্গা সমস্যার সমাধানও হতে পারে, যেটা চীন আগেও বলেছে যে উন্নয়ন বা রুট কজ যেটা ডেভেলপমেন্ট, তার মাধ্যমে সমাধান করা। তবে এতগুলো এমওইউ হুম। সবগুলোই আরেকটা বার্তা দিচ্ছে যে আহ, বাংলাদেশের উপর এখন নির্ভর করছে তারা কত তাড়াতাড়ি এই এমওইউগুলো ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাওয়া, কারণ এই দুটোর মধ্যে কিন্তু বড় একটা গ্যাপ আছে। সেই দায়িত্ব বাংলাদেশকে কেন নিতে হবে। গ্যাপ কেন? মানে বাংলাদেশের উপর এটা দায়িত্ব কেন? বড় গ্যাপ গ্যাপ কেন বলছেন? গ্যাপ এই কারণে যে এমওইউ সই করা আর ইমপ্লিমেন্টেশন দুটো কিন্তু এক জিনিস না। তার মধ্যে একটা বিরাট একটা ফারাক আছে বা গ্যাপ আছে। এই গ্যাপকে মানে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাওয়ার যে দায়িত্বটা, চীন প্রস্তুত সাহায্য করতে, সাপোর্ট করতে, সেটা হেলথে হোক, এডুকেশনে হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক। কিন্তু ইমপ্লিমেন্টেশনের কাজটা আমি মনে করি যে বাংলাদেশ যত তাড়াতাড়ি সামনে নিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি সম্ভব। সে কিভাবে নিয়ে আসবে আহ, এই জিও পলিটিক্সের কাঠামোর মাধ্যমে, সেটা দেখার বিষয়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছেও আসলে আপনার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য দিক কোনটা মনে হচ্ছে? কেন তাৎপর্যপূর্ণ এই সফরটা আপনার মনে হয়? এই সফরটা আমাদের একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পরে, এই কয়েকদিন আগেই নির্বাচন হয়েছে, তারপর নতুন সরকার গঠন হয়েছে, 3-4 মাস মাত্র হয়েছে। এই সময় এই সফরটা হওয়াটা এইটাই তো একটা বড় তাৎপর্যের কারণ যে আহ বাংলাদেশ চীন সম্পর্ক সম্পর্ক সবসময় ভালো, অনেকদিন ধরেই আমরা দেখে আসছি, কিন্তু তারপরেও নতুন সরকার হলো একটা বড় রকমের পট পরিবর্তনের পরে, তখন আবার এটাকে নতুন করে একটা গতি দেওয়ার যে চেষ্টা, এটাই হলো আমি মনে করি সবচেয়ে বড় তাৎপর্য। এবং এই আমরা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে দেখছি যে আহ, বিভিন্ন স্পেসিফিক সুনির্দিষ্ট প্রজেক্টের কথা না বলে দুই পক্ষ থেকেই এই কথাটাই বলা হচ্ছে যে দুই পক্ষ
বাংলাদেশ এবং চীন দুই পক্ষই রাজি হয়েছে যে সম্পর্কটাকে, দুই দেশের সম্পর্কটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। হুম, সেই নতুন উচ্চতা বিষয়টাই তো একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার, এবং শি জিনপিং নিজে বলেছেন যে দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করছি আমরা, এবং সেই কথাটা আজকে আমি দেখলাম ইয়েতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা কোট করেছেন শি জিনপিংকে। হুম, তো সুতরাং এগুলো আমার মনে হয় যে আমাদের দুই দেশের সম্পর্কটা যে বিশেষ একটা তাৎপর্য বহন করে দুই দেশের জন্য, সেটা আহ, মোটামুটি পরিষ্কার হয়েছে। এবং যে প্রথমেই আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফর, অল্প কয়েকদিন আগে তিনি কেবল প্রধানমন্ত্রী হয়েছেন, এখনই এত বিস্তৃত আকারে যেসব বিভিন্ন চুক্তি ইত্যাদি সই হয়েছে, সেটাও একটা ইঙ্গিত দেয় যে এটা দুই দেশই খুব সিরিয়াস, এবং তারা আহ, নতুন নতুন গ্রাউন্ড ব্রেক করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং সেই চেষ্টা করছেন। তবে এটা মানে এই না যে একেবারে সবকিছু সব নতুন, কারণ বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কিন্তু মোটামুটি সর্বব্যাপী আগে থেকেই আছে। সেটাকে আরো বিস্তৃত করা এবং আরো শক্তিশালী করা, সেই কাজটি করার চেষ্টা করছে এই সফরের মাধ্যমে। সুতরাং আমি মনে করি যে আহ, এক তো হলো যে উচ্চারণের দিক থেকে, হুম, দুই পক্ষের রাজনৈতিক যে উচ্চারণ, সেই উচ্চারণের দিক থেকে এটা তাৎপর্যপূর্ণ, এবং তারপরে যেসব বিশেষ বিশেষ এলাকায় সহযোগিতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে, সেইগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সব আমাদের এখানে বিভিন্ন আহ, প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন রকমের আহ, আহ, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয়ে, এবং তারপরে আমাদের কৃষি গবেষণা, নদী শাসন ইত্যাদি নানান বিষয়, নদী শাসনের বিষয়টি বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা যখন তিস্তার কথা বলি। হুম, তো সেই কারণে সেইটা একটা বড় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে এখন সবাই আলাপ আলোচনা করছেন। তিস্তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তিস্তার বিষয়টা রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল, কূটনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে বেশ সংবেদনশীল। তো সুতরাং সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়টি কিন্তু সবার দৃষ্টিতে আছে। এবং জি, এই সব কারণে যেগুলো কথা বললাম, এই সবগুলো কারণেই কিন্তু এবারের সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে, এবং হুম, দুই পক্ষ থেকেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবার যে তাগিদ, সেটা আমরা দেখতে পাচ্ছি। জি। তিস্তা প্রকল্পটাকে স্পর্শকাতর বলছেন এবং কিভাবে এগিয়ে নিয়ে যাব। আসলে এগিয়ে নিয়ে যেতে কি কোনো সংকট বা সমস্যার সামনে পড়তে হবে? কারণ এটিও একটা পুরনো আলোচনা, তিস্তা প্রকল্প বিষয়টা এমন না যে নতুন করে হয়ে গেল। কিন্তু সেই আলোচনাটাতে আগেও চীনের সহায়তায় হবার একটা কথা চলছিল। তারপরে সেটি আবার ভারতের সাথে, সেই প্রকল্পটা ভারতের কাছে চলে যাচ্ছিল। আবার সেটি এখন গিয়ে চীনের কাছে যাচ্ছে। সামনে না, এখানে একটু ইয়ে করব, যে ভারতের কাছে কখনোই প্রযুক্তি চলে যাচ্ছিল না। হুম, ভারতের কিছু বক্তব্য আছে, সেটা আমাদেরকে শুনতে হচ্ছে। সেইটা হলো কথা। ভারতের আপত্তি আছে কোনো কোনো ব্যাপারে, বা ভারতের কোনো বক্তব্য, সেগুলো শুনতে হবে। কিন্তু ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে প্রকল্প, বা ভারত নিয়ে নিচ্ছে, এমন কোনো কথা কিন্তু কখনো ঘটেনি। প্রথম থেকেই প্রকল্পটা চীনের সাথেই করার চেষ্টা হচ্ছে। মাঝখানে একটা বাধা এসে, যখন আমাদের মূল বাধার কারণটা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক পট পরিবর্তন। না হলে যে এটা বাধাপ্রাপ্ত হচ্ছিল সেটা না, কিন্তু নিশ্চয়ই একটা ছোট বাধা এসেছিল আগের সরকারের সময় শেষের দিকে, যে ভারতের থেকে এই ব্যাপারে কিছু জানার চেষ্টা করা আপত্তি। হচ্ছিল ইত্যাদি। জি। হুম। তো এই বিষয়টা ধরেন, এই তিস্তা প্রকল্প, আমি ডক্টর ইমতিয়াজের কাছে এই প্রসঙ্গটা একটু শুনবো। তিস্তা প্রকল্প আছে, তারপরে আমাদের সামরিক কেনাকাটা ইত্যাদি নানান বিষয়। আর এমনিতেও চীনের সাথে ভারতের যেহেতু সম্পর্কটা খুবই একরকম শত্রুভাবাপন্ন সম্পর্ক, তারা কখনোই এটা পছন্দ করে না চীনের সাথে আমাদের এখানেও আমি সম্পর্ক। কিন্তু উল্টো কথা বলবো। সেটা নিশ্চয়ই হচ্ছে, বলবেন। ভারতের সাথে চীনের সম্পর্ক কিন্তু শত্রু ভাবাপন্ন নয়। কিছু কিছু বিষয়ে তাদের সমস্যা আছে, তাদের কি বলা যায়, সীমান্ত সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে বিশাল বড় আদান প্রদান রয়েছে, সেটা আমরা কিন্তু একেবারে অবহেলা করতে পারি না। নিশ্চয়ই। হুম। কিন্তু এটা তো ঠিক নাকি মুন্সি ফয়েজ আহমেদ, যে তারা পছন্দ করে না ঠিক আমাদের সাথে চীনের যে সম্পর্ক, বা এই যে তিস্তা প্রকল্প, এটা যেমন তারা পছন্দ করছে না, আমাদের কাছ কেনাকাটার বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো তারা পছন্দ করছে না, এই বিষয়টা আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমি বেশি আপত্তি করছি না, কিন্তু জি, চীন ভারত সম্পর্ক নিয়ে আমরা যদি জি, ভুল চিন্তা একদম করি, স্পষ্ট। তাহলে আমাদের জি, ক্ষতি একদম হবে। স্পষ্ট। মানে তাদের নিজেদের সম্পর্ক ঠিক আছে, তাদের নিজেদের সম্পর্ক ঠিক আছে। কিন্তু এই যে ভূ রাজনৈতিক সমীকরণের কথা ডক্টর ইমতিয়াজ আপনিও বলছিলেন, সেই সমীকরণটা জায়গা থেকে একটু জিজ্ঞাসা করি যে মানে ওই যে একটা আপত্তির জায়গা আছেই, সেখানে বাংলাদেশের প্রথম চীন সফর, বা মানে ভারতের আগে, যেখানে ভারত আসলে প্রথমেই আমন্ত্রণ জানিয়েছিল একদম প্রথা মোতাবেকই, সেখানে
অনেকটা তাদের আমন্ত্রণের বাইরে গিয়েই আর কি প্রথমে চীন সফর, মালয়েশিয়া হয়ে চীন সফর করা হলো। এই যে তিস্তা প্রকল্প বা কেনাকাটার যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো ভারতীয় গণমাধ্যম পড়লে বোঝা যাচ্ছে যে আসলে তারা খুব ভালোভাবে নিচ্ছে না। আবার মানে আগে থেকেই তো জানি যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পাক সেটা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তিও হয়ে গেছে। ফলে মানে আমাদের যেমন তাৎপর্যপূর্ণ একটা মানে সফর হলো, আবার একটা কোথাও থেকে ঝুঁকির কারণও তৈরি হলো কিনা বাংলাদেশ, আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি? না, যে জিনিসটা দেখা দরকার, আমার মনে হয় না যে এখানে ভারত আর চীন মূল সমস্যা। এখানে মূল সমস্যা হলো যুক্তরাষ্ট্র এবং চীন। আহ, চীন যে পর্যায়ে চলে গেছে, সেখানে ভারত একটা ফ্যাক্টর না বর্তমানে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আহ, বলতে গেলে একটা বড় লিগে চীন চলে গেছে, চীনের সাথে মূলত যুক্তরাষ্ট্র, দ্বন্দ্বটা সেখানেই। এবং যেহেতু এই পট পরিবর্তনের সাথে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে বলা হয়, সেই জায়গায় আমার মনে হয় আমাদের দৃষ্টিটা দেয়া দরকার। তো সেই জায়গায় আমার মনে হয়, যেটা বললাম, কয়েকটা বিষয়ে যেটা এসেছে, আমরা যদি কমিউনিকেটা দেখি, তাহলে স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্রই কিন্তু মূল বিষয়, এবং সেটা পরিষ্কার করতে চেয়েছে। চীনও চেয়েছে পরিষ্কার করতে, বাংলাদেশও চেয়েছে একসাথে মিলে। সেটা হলো এক, 2+2 এর যে ব্যাপারটা, ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স, যেটা আমি আগেই বললাম, সেই জিনিসটা স্পষ্টত বোঝা যাচ্ছে এটা যুক্তরাষ্ট্রকে মাথায় রেখেই এটা করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র বিশেষ বলতে গেলে একটা সম্পর্ক করতে যাচ্ছে নিরাপত্তার ব্যাপারে। বাংলাদেশ আমার মনে হয় পরিষ্কার করতে চেষ্টা করেছে যে সেই ধরনের বিশেষ সম্পর্ক যদি যুক্তরাষ্ট্রের সাথে করতে হয়, সেই একই বিশেষ সম্পর্ক চীনের সাথেও করা হবে। এই জিনিসটা মোটামুটি আমি মনে করি ক্লিয়ার। তাইওয়ানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে চিন্তা ভাবনা, সেটা মূলত ওই তাইওয়ান ওখানে জড়িত। সেখানেও বাংলাদেশ পরিষ্কার করতে চেষ্টা করেছে। আমি মনে করি যে কোনোভাবেই ওই যে ওয়ান চায়না পলিসি থেকে বাংলাদেশ এখান থেকে যাচ্ছে না। সেই জন্যই বলছিলাম যে এখানে ভারত আমি মূল এখানে না, এখানে মূলত যুক্তরাষ্ট্র। তবে তিস্তার ব্যাপারে একটু বলে রাখি যে তিস্তার ব্যাপারে আমার মনে হয় শারমিন যেটা বলতে চেষ্টা করেছিল, আহ, শেখ হাসিনার শেষ সময় এসে দিল্লি কিন্তু ওই ফিজিবিলিটি স্টাডির ব্যাপারে কিন্তু একটা কি বলা হয়, আহ, বলতে গেলে সেও অংশগ্রহণ করতে চেয়েছিল। যেই ফিজিবিলিটি স্টাডি চীন আগে থেকেই করা শুরু করেছে, এবার যেটা হয়েছে ওই ফিজিবিলিটি স্টাডিটাই আবার রিনিউ করা হলো, মানে খুব একটা পরিবর্তন হয়নি। এর একটা কারণ আমি মনে করি, একেবারে আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো যে আমি মনে করি চীন আহ, চাইবে যে বাংলাদেশ যেন এটা ভারতের একটা কনসেন্টের মাধ্যমেই যেন এই প্রকল্পটা করে। এর একটা বড় কারণ হলো তিস্তার পানিটা কিন্তু ভারতের মধ্যে থেকেই আসে। এটা অন্য, মানে এটা কোনোভাবেই পরিবর্তন করা যাচ্ছে না। আরেকটা হলো একেবারে কে বলা হয়, বর্ডারের কাছে আহ, ভারত আর চীনের যে কি বলা হয় আহ, একটা দ্বন্দ্ব হতে পারে, সেটা চীন করতে চাইবে না এই তিস্তা নিয়ে। এটাও পরিষ্কার, যার জন্য ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যেই কিন্তু থাকলো। যদি এখানে ইনভেস্ট করে, আমি মনে করি দুটো উপায় হতে পারে। একটা হলো, যেটা আমার মনে হয় মুন্সি ভাই চেষ্টা করেছেন বলতে, চীনের সাথে ভারতের কিন্তু বড় সম্পর্কে একটা পরিবর্তন হয়েছে এই গত 2 বছর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে, যার জন্য একটা স্পেস তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ, চীন এবং ভারত মিলে কিন্তু একটা কি বলে সম্পর্ক করতে পারে তিস্তাকে নিয়ে। করবে কিনা আমি জানি না, করলে এটা বিরাট একটা আন্তর্জাতিক খবর হয়ে যাবে। আবার এটাও হতে পারে যে কনসোর্শিয়ামের এটাও কিন্তু মাথায় রাখতে পারা যায় যে সেখানে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারাও হয়তো জড়িত হতে পারে। তো ওরকম একটা কাঠামো হলে আমি মনে করি চীন যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ধরনের বড় একটা ইনভেস্টমেন্ট করতে। তো আমি এখন এই এমওইউতে ওটাই বলে দিচ্ছে যে হুম। ইনভেস্টমেন্টের কথা ওখানে নেই, এটা ওই একই এমওইউ। এবং যেই ফিজিবিলিটি স্টাডি আগে থেকেই ভারত শুরু, সরি, চীন শুরু করেছে। এখন দেখা দরকার বাংলাদেশ সরকার কিভাবে এই বিষয়টা ভারতের সাথে কিভাবে এটা আলোচনায়
কোন পর্যায়ে নিয়ে যাবে এবং কিভাবে একটা যৌথ সম্পর্ক যদি করা যায় বা 3 দেশ মিলে, তাহলে আমি মনে করি যে বড় একটা সাফল্য হবে জি। কূটনীতির। আপনি বলছিলেন যে মূল জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র চীনের। মানে সেখানে আমি আসলে এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছিলাম যে বাংলাদেশ কি মানে যুক্তরাষ্ট্রের কোনো মানে গুড বুকের বাইরে যাবে কিনা, এই মানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, চুক্তি হচ্ছে, চীনের প্রভাব বা চীন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, তাতে কি আপনিও বলছিলেন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব ছিল পট পরিবর্তনের ক্ষেত্রে। মানে সব মিলিয়ে এখন কি তাদের একটা নেতিবাচক কোনো দৃষ্টি বাংলাদেশের বা এই সরকারের উপর পড়তে পারে কি? এটা একটু দেখার বিষয় যে তারা কিভাবে ইম্প্যাক্ট, তাদের ইম্প্যাক্টটা কি, তাদের রিয়াকশনটা কি এই এতগুলো যে এমওইউ হলো এবং যে আন্ডারস্ট্যান্ডিং যেটা শি জিনপিং এর মুখ থেকে আসলো, সেটা হলো হুম। বাংলাদেশ মিয়ানমার চায়নার ইকোনমিক করিডোর, সেটা কিভাবে যুক্তরাষ্ট্র ওটাকে কিভাবে অ্যাসেস করবে বা অ্যানালাইজ করবে, সেটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো বোঝা যাবে। তবে এখন অনেকটা যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করবে প্রধানমন্ত্রীর এই সফর, সেটা জন্য আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। সেটা হলে তখন হয়তো বোঝা যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই এখানে মূল মানে যেটা বাংলাদেশ চেষ্টা করেছে অ্যাড্রেস করতে, সেটা যত না ভারত, তার চেয়ে বড় কিন্তু যুক্তরাষ্ট্র। জি, আমি একটু মুন্সি ফয়জাবাদ আপনারও একটু পর্যালোচনা জানতে চাই যে যুক্তরাষ্ট্রের কোনো মানে গুড বুকের বাইরে যাবে কিনা, যুক্তরাষ্ট্রের নেতিবাচক দৃষ্টি আমাদের পড়বে কিনা। ভারতের প্রসঙ্গে আরেকটু পরে আরেকটু কথা বলতে চাইবো, কিন্তু আপনার কাছ থেকে একটু যুক্তরাষ্ট্র প্রসঙ্গটা শুনে নিতে চাই। আমাদের নতুন সরকার আসার মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হয়েছে, এটাকে বাণিজ্য আমরা চুক্তি। বাণিজ্য চুক্তি বলছি। সেই চুক্তিটা সবাই স্বীকার করছে যে এটা একটা ভালো চুক্তি হয় না, এটা একটা হুম। অসম চুক্তি হয়েছে। অনেকে মনে করে যে এটা একটা চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের দেশেরও আমাদেরও যারা আহ, এটার সাথে যুক্ত ছিলেন তাদেরও দোষ আছে বলে আমরা অনেকেই বলছি, এবং সেটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু কথাটা হচ্ছে কি, যে ওইটা হওয়ার পরপরই কিন্তু সবাই এটা নিয়ে এত আলোচনা হয়েছে যে এটা একটা ভালো চুক্তি হয় নাই। সুতরাং যেভাবেই হোক চুক্তিটা বাতিল হবে কি হবে না সেটা হচ্ছে বড় কথা, চুক্তির সবকিছু আর মেনে চলা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তার ফলে যেমন চীনের কিন্তু সাথে এটা কি আমরা বাণিজ্য, করতে পারবো? মানে এত প্রভাবশালী দেশ, এত আমি আমি বলছি এটা ক্ষমতাশালী এটা চীন। এটা করলে, এটা করলে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি কষ্ট দিতে পারবে আমাদের, এরকম এরকম আমি মনে করি না। বরং যেখানে যেখানে আমাদের অসমতা আছে মনে হয়, সেখানে সেখানে আমরা তো এই যে চীনের সাথে চুক্তি করে আসলাম, তো হুম। চীনের সাথে যখন চুক্তি করে আসলাম তখন তো ইতিমধ্যেই ওই চুক্তির যে বারণগুলো ছিল সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা তো আমাদের দেখাই যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থে যদি আমরা কাজ করি তাহলে ওইখানে ওই মার্কিন সাথে যে চুক্তি হয়েছে সেই বাণিজ্য চুক্তির মধ্যে বন্ধ হয়ে থাকার সুযোগ আমাদের নেই। আমাদেরকে বার হতে হবে। তার জন্য দরকার হলে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার একটা সুবিধা আছে কি, ওদের সাথে আমাদের একটা 4টা বিভিন্ন স্তরের ডায়ালগের ব্যবস্থা আছে। সুতরাং এটা নিয়ে খুব তাড়াতাড়ি সম্ভব এগুলো নিয়ে আলাপ আলোচনা করে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো তাদের সাথে আলাপ করে চেষ্টা করা যেতে পারে যে তাদেরকেও বোঝানো যে এইগুলো সঠিক হয় নাই, সুতরাং আমাদেরকে কিছুটা ওর ব্যতিক্রম করতে হবে। সেটা আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে অনেক কিছু বোঝানো যেতে পারে। আর প্রয়োজন হলে যে আমরা যে তাদের সব কথা মেনে চলবো এমন তো না। আমরা তো দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আর আগের মার্কিন যুক্তরাষ্ট্র নেই। হুম। তার তো হরমুজ প্রণালীতে তারা তো নাক রগড়ে চলে আসছে ওখান থেকে। সুতরাং এখন বেশি ইয়ে দেখানো আমাদেরকে, ওদেরকে অতিরিক্ত সমীহ করবার কোনো কারণ নেই। ভুল যদি হয়ে থাকে ভুল শুধরানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। তো সেই জি। জন্য আমি মনে করি যে এই চীনের সাথে যে এই সফর এবং যে আহ, সমঝোতাগুলো হয়েছে সেগুলো সেই পথে আমাদেরকে কিছুটা হলেও এগিয়ে দিচ্ছে। জি। বেশি সমীহ না করলেও চলবে বলছেন। আম মানে এখানে আপনিও কি এটাতে একমত ডক্টর ইমতিয়াজ, যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশি সমীহ না করলেও আমাদের চলবে? মানে ওখান থেকে যেগুলো ঠিক হয় নাই আমরা সহজে বের হতে পারবো। আ আপনার কি মনে হয়? এখানে দুটো জিনিস আসলে খেয়াল রাখা দরকার। একটা হলো চুক্তিটা হয়েছে 3 দিন আগে। মনে রাখতে হবে যে তফসিল যখন ঘোষণা করা হয় তখন কিন্তু সেই সরকার নির্বাচিতকালীন সরকার হয়ে যায়। আহ, এবং এটা আমাদের সংবিধান না, এটা আন্তর্জাতিক যতগুলো সংবিধান আছে পৃথিবীতে, এমনকি যুক্তরাষ্ট্রের সংবিধান সহ হুম। কোনো সরকার কিন্তু ওই নির্বাচিতকালীন সরকার কিন্তু বড় ধরনের কোনো এগ্রিমেন্ট করতে পারে না। ওটা এমনিতেই কি বলে নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় যদি কেউ যদি এটা কোর্টে কোর্টে নিয়ে যায়।
তাহলে আমি মনে করি কোর্টের ভার্ডিক্ট সেটাই হবে। কিন্তু তার চেয়ে বড় মানে তার সাথে আরো গুরুত্বপূর্ণ হলো যেই কারণে করা হয়েছিল সেটা মূলত ছিল ট্যারিফকে নিয়ে, কিন্তু ওই ট্যারিফটাই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। তো যদি নাকচ করেই দিয়ে থাকে তার মানে হচ্ছে যে আমি রিভিজিট করার স্পেস তো অলরেডি চলেই এসেছে। এখন দরকার হলো যে আমার যারা পলিসি মেকারস তারা কিভাবে তাদের পেশাদারিত্ব এবং তাদের কূটনীতির দক্ষতার মাধ্যমে এটা কিভাবে সমাধান করবে। জি, এখন আপনি এখানে একদমই বিষয় জি, ডক্টর ইমতিয়াজ, আপনি তো একদমই যথার্থভাবে ধরেন চুক্তির বিষয়টা বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, যৌক্তিক ব্যাখ্যা এবং আইনি আঙ্গিকও আপনি বিশ্লেষণ করছেন। কিন্তু মানে যুক্তরাষ্ট্র তো আসলে সেই জায়গা থেকে যেমন ধরেন যখন তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, ট্রাম্পের যে চিঠি অভিনন্দন জানিয়ে সেখানে প্রথমেই তিনি সেই চুক্তির ব্যাপারেই তিনি উল্লেখ করলেন। মানে তারা যে ওই ব্যাপারটা নিয়ে খুব বসে আছে সেটি সেই চুক্তিতেও মানে সেই অভিনন্দন বার্তাতেও মনে হলো। ফলে এই বিশ্লেষণ আর ডোনাল্ড ট্রাম্প তো আসলে খুব আইনি ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো তার যে মধ্যে নাই সেটা খুব বোঝাও যায়, তার প্রশাসনের মধ্যেও কতটুকু আছে আসলে খুব স্পষ্ট না। ফলে ওই ব্যাখ্যা শুনবার বা বুঝবার মতো অবস্থা কি তারা থাকবে, নাকি এই চুক্তি বাস্তবায়ন না করার কারণে তারা একটা চাপে যাবার মতো অবস্থানে চলে গেলেও যেতে পারে? আবার দুটো ভাবে দেখা যায়। অভিনন্দন যখন জানিয়েছে তখনও কিন্তু সুপ্রিম কোর্টে নাকচ হয়নি, এটাও খেয়াল রাখতে হবে। হুম। নাকচ হয়েছে পরে। তো যার জন্য আমি বলছি, যেটা মুন্সিভাই বলতে চেষ্টা করেছে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একাধিক কি বলা হয় মিটিং করার কাঠামো আছে অলরেডি ইন প্লেস। সেই কাঠামোতে কূটনীতির এখন সফলতা দরকার, মানে যারা নেগোসিয়েটার তারা। এখানে একটা সমস্যা আমি মনে করি, যারা কূটনীতি করবেন বা যারা পলিসি মেকার তাদের দুপা যদি বাংলাদেশের মধ্যে না থাকে তাহলে হয়তো সেই ধরনের কি বলা হয় সফলতা নাও আনতে পারে। অনেকটা দুপা বাংলাদেশে থাকতে হবে, এটা হলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর দুপা দ্বিতীয় বাংলাদেশে আছে তো, আচ্ছা জি শেষ করেন এখানে প্লিজ। আমি একটু একটু ইয়ে করবো আমি এখানে, সেটা হলো যে চুক্তি করার সময় কি দুপা বাংলাদেশে ছিল, সেটাও একটা প্রশ্ন কিন্তু। এই এক্স্যাক্টলি। প্রশ্নটাই আমি করছি, জি এই সেই প্রশ্নটাই জন্য আমি আমি বলছি করছিলাম। যে যারা করবেন তাদের দুপা কিন্তু বাংলাদেশে থাকতে হবে, তাহলে করা সম্ভব। আরেকটা জিনিস হলো, এটা 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 খেয়াল রাখা দরকার, যেটা আই মিন অ্যাম্বাসাডার মুন্সি সাহেব উনি বলতে চেষ্টা করেছিলেন, সেটা হলো যে আহ, যুক্তরাষ্ট্র এককভাবে সবকিছু করার যেই ক্ষমতা সেটা কিন্তু অনেক অংশে কমে গেছে। এখানে যতটা না যুক্তরাষ্ট্র, আমি সবসময় বলে এসেছি, যতটা না যুক্তরাষ্ট্র দায়ী, তার চেয়ে কিন্তু আমাদের যারা এলিট, যারা আমাদের যারা পলিসি মেকারস, তারাই কিন্তু রীতিমতো পশ্চিমা কেন্দ্রিক যদি বলি হুম। সেই জিনিসটা। এবং এটার কারণ হলো তাদের বেশিরভাগের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে থাকেন বা পশ্চিমা দেশে থাকেন। তো পরিবর্তন করার স্পেস তৈরি হয়েছে আমি মনে করি। এবং আমি মনে করি যেই একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড যেটা তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশ যে বিরাট একটা ঝুঁকিতে যাবে আমার মনে হয় না। তবে প্রচণ্ড দক্ষতা দরকার কূটনীতির। সেই দক্ষতা যদি থাকে তাহলে আমি মনে করি যুক্তরাষ্ট্র বুঝবে যে কোনটা হলে তারও লাভ। কারণ এমন কিছু যুক্তরাষ্ট্র করতে চাইবে না যে পুরাটাই সে মানে হারিয়ে ফেলে, বিশেষ করে জনগণের যে সাপোর্ট সেটাও জি যদি হারিয়ে ফেলে তাহলে তো এমনিতেই এগ্রিমেন্ট যেটা হয়েছে সেই এগ্রিমেন্টের কোনোটাই রাখতে পারবে না। তো আমি মনে করি যে যুক্তরাষ্ট্র এখানে একটা কি বলা হয় পজিটিভ একটা স্টেপ নিবে যদি বাংলাদেশ বড় আকারেই যদি নেগোসিয়েশনে আবার যায়। জি, এটাও আপনার কাছে প্রশ্ন মুন্সি ফায়জ আহমেদ, বড় আকার নেগোসিয়েশনে যাবেন? মানে আপনি প্রশ্ন করছেন দুপা কি তখন বাংলাদেশে ছিল, এখনো কি দুপা বাংলাদেশে আছে? একটু এই প্রশ্নটা করতে চাই। মানে যার তত্ত্বাবধানে তৎপরতায় বাংলাদেশের পক্ষ থেকে যার আসলে উদ্যোগে বলা যায় যে এই চুক্তিটা হয়েছে, ডক্টর খলিলুর রহমান এটা তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা। ফলে এই বিষয়গুলো এখনো তারই দায়িত্বে বা পররাষ্ট্র তারই মন্ত্রী এখন, পররাষ্ট্র উপদেষ্টা নয়, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী। একদমই দুঃখিত দুঃখিত, হ্যাঁ। তো সেজন্যই জিজ্ঞাসা আসলে, তো যার কাছে ছিল তার কাছেই আছে। ফলে খুব পরিবর্তন হবে কি দৃষ্টিভঙ্গি, কূটনীতি? এখন এইটা হচ্ছে কি, এক এক সময় রোলটা এক এক রকম। আগে ছিল অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা বিষয়, হুম। এখন হয়েছে একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী। রোল পরিবর্তনের সাথে সাথে তার চেহারা, তার কাজ হচ্ছে পরিবর্তন হতে পারে। উনি যেতে সহজে পরিবর্তন হতে পারেন এটা কিন্তু উনি প্রমাণ করেছেন। আমি উনি আমাদের ব্যাচমেট, আমি ওনাকে খুব ভালো করে চিনি, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন ব্যক্তি। সুতরাং তার ক্ষমতা আছে, সে চেষ্টা করলে ভুল যেটা হয়েছে, আগে যে ভুল হয়েছে সেটা কিন্তু তাকে আগে স্বীকার বুঝতে হবে।
ভুল হয়েছে সেই ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর মতন তার সক্ষমতা আছে, আমি মনে করি সেটা করতে পারবে। এবং আহ, বড় রকমের সমস্যা তৈরি না করে সেখান থেকে যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু তার মানে যে আমরা, আমি এটা হতে পারে বলছি, কিন্তু এটা যে হবে এটা নিশ্চিত করে বলা মুশকিল। জি, মানে তিনি দক্ষতা আছে, তার যোগ্যতা আছে, তিনি চাইলে পারবেন বলে আপনি আশা করছেন। আম, একটু এই প্রসঙ্গটাও যাই, যেটা দীর্ঘদিন আমরাই হয়তো অনেক মানে বছরের পর বছর আমরা কথা বলেছি রোহিঙ্গা সংকটটা নিয়ে, এবং আমরা তখনও আপনাদের কাছ থেকে শুনতাম যে এটি নির্ভর করছে একটা বড় মানে সমস্যার সমাধান করতে পারে চীন। এখন চীনের সাথে এই যোগাযোগগুলো হচ্ছে এবং এই প্রসঙ্গটিও এসেছে। ডক্টর ইমতিয়াজ, মানে আপনি মনে করেন যে আশা দেখতে পান এখন? বহুবার আসলে এই প্রশ্নটা করেছি যে আশা আসলে আছে কিনা, এখন কি মনে হচ্ছে পরিস্থিতি একটু ভালো হতে পারে কিনা সংকট মোকাবেলায়? মনে রাখতে হবে যে 2017-তে যখন আহ, চীন যোগ দিয়েছিল ত্রিপক্ষীয় একটা কাঠামোর মধ্যে, মনে রাখতে হবে একটা ট্রাইপার্টাইট অ্যাগ্রিমেন্টের মধ্যে সে গিয়েছিল, যেখানে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ মিলে সমাধান করবে, এবং চীনই ওটা লিড নিয়েছিল, এবং বেশ কতগুলো মিটিংও হয়েছে। সেই সময় একটা 3 স্টেজ প্ল্যানও দিয়েছিল, এবং 3 স্টেজ প্ল্যানের শেষ স্টেজটা ছিল উন্নয়নের মাধ্যমে সমাধান করা। বলা হয়েছিল রুট কজে যেতে হবে এবং ডেভেলপমেন্টের মাধ্যমে রোহিঙ্গাদের সমাধান, এবং রোহিঙ্গাদের সমাধান মিয়ানমারের ভিতরেই। আমি মনে করি যেই কথাটা শি জিনপিং এর মুখ থেকে এসেছে, সেটা মূলত কি বলা হয়, যেই করিডোরের কথা বলা হচ্ছে, ইকোনমিক করিডোর বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না, সেটা রোহিঙ্গাকে মাথায় রেখেই বলেছে। এটা না বলার কোনো কারণ নেই, কারণ করিডোরটা হবেই আরাকানের মাধ্যমে। যদি আমি আমি ধরে নিচ্ছি এটা ল্যান্ড বেসড হওয়ার কথা, যদি অনেকেই বলছে এটা পোর্ট বেস, সেই হিসাবে বলেননি, কারণ এক জায়গায় তারা বলছে ডিরেক্ট কানেক্টিভিটি। তো ডিরেক্ট কানেক্টিভিটি যদি বলা হয় তাহলে বোঝাই যাচ্ছে এটা ল্যান্ডের মাধ্যমেই হওয়ার কথা। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা স্পেস তৈরি হয়েছে। কিভাবে হবে সেটা আমরা জানি না। বেশ এটা নিয়ে আলোচনা হয়েছে ট্র্যাক 2 লেভেলে। আমি নিজেও একাধিকবার আলোচনা হয়েছে কুনমিংয়ে, সাংঘাইতে, যে এনার্জি করিডোর করা যায় কিনা এই 3 দেশ মিলে, এবং তার সাথে রোহিঙ্গার বিষয়টা আনা যায় কিনা, যেটা আমরা আলোচনায় রাখাইন স্টেবিলাইজেশন প্ল্যান হিসাবে এটা পেশও করা হয়েছে, এবং চীনের পলিসি মেকার্সরাও জানে। তো আমি মনে করছি যে এর মাধ্যমে একটা স্পেস তৈরি হয়েছে। কিন্তু যেটা বললাম, কথা বলা, এমওইউ সই করা আর ইমপ্লিমেন্টেশন যাওয়া, ওটা কিন্তু একটা বড় লিপ। ওটা মানে অনেক কিছু কাজ করার ব্যাপার আছে। স্পেস তৈরি হয়েছে, এখন দেখা দরকার বাংলাদেশ কতখানি আগ্রহ সহকারে এই কাজটা সামনে নিয়ে আসবে। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কি মনে হয় এর আগেও আমরা বহুবার চীনের কাছ থেকে আশ্বাস পেয়েছি সহযোগিতা করবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবারে বিশেষ কিছু হলো কিনা আশান্বিত হবার মতো? আমি মনে করি যে নতুন একটা পরিস্থিতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ তো এগিয়ে নিয়ে আসতে চাইবেই এটা। নিশ্চয়ই। চীন কতটুকু এগিয়ে আসবে সেটা হলো কথা। এবং চীনকে আগ্রহান্বিত করে তোলার দরকার আছে আমাদের। আর বিশেষ করে যে করিডোরের কথা যেটা প্রফেসর ইমতিয়াজ বারবার বলছেন, আমি মনে করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই করিডোরের সাকসেসের জন্য এটাও একটা প্রয়োজনীয় ব্যাপার থাকবে। কারণ নাহলে সবসময় ওই করিডোরের ব্যাপারে যখনই কাজ করা হবে তখনই এই জিনিসটা মাথায় আসবে। সুতরাং এটাকে সফলভাবে যদি সমাধান করা যায়, রোহিঙ্গারা যদি তাদের দেশে ফেরত যেতে পারেন, আর ওখানে যে তারা তারা তো ওখানে গেলে তো ওরা বসে থাকবে না, তারাও তো ওখানকার ওয়ার্কফোর্সে যোগ হবে। সুতরাং ওইখানে একটা যে কর্মযজ্ঞ তো সৃষ্টি হবে, সেটাতে তাদের প্রয়োজন আছে। তো তাদেরকে ওইখানে ক্যাম্পে বন্ধ করে রেখে কারোই লাভ নাই। সুতরাং আমি মনে করি যে এই বিষয়টিকে আমাদের পক্ষ থেকে আরো একটু গুরুত্ব দিয়ে সবার সাথে আলোচনা করার ব্যাপারটা নতুন করে আবার শুরু করা দরকার। এবং এবারে আর ছাড় দেওয়া নয়, সারা এই আলোচনাটা কন্টিনিউ করতে হবে। আমাদের চীনের সাথে আলাপ করতে হবে, আমাদের অন্যান্য যারা পার্টনার্স আছেন, জাপান বা অন্যান্য যারা আছে সবাইকে, এমনকি সিঙ্গাপুর, সবাইকে বলা যে এটা খুব প্রয়োজন, তোমরা সবাই মিলে এটার জন্য চেষ্টা করো। এই কথাটা আমাদেরকে বলতে হবে। কারণ মিয়ানমার স্বতঃপ্রণোদিত হয়ে এটা করতে রাজি হবে না। কিন্তু নিশ্চয়ই। মিয়ানমারের উপর যদি আন্তর্জাতিক চাপ যথেষ্ট তৈরি করা যায় তাহলে এটা করা সম্ভব, অসম্ভব নয়।
জি, অতীতেও আসলে মানে টুকটাক এটার উদাহরণ আছে যে এটা সম্ভব যে হয়। মুনশি ফয়জ আহমেদ, আরেকটা যে জায়গাটা মানে মূল দুটো দেশের মধ্যে আপনারা বলছেন যুক্তরাষ্ট্র মূল জায়গায় আছে। ভারতের গণমাধ্যমগুলো দেখে অন্তত বোঝা যাচ্ছে যে তারা এই বিষয়টা মানে তাদের উদ্বেগ নানান দিক থেকে তাদের প্রকাশিত হচ্ছে, গণমাধ্যমের কথা আমি বলছি, সেখানে দেখা যাচ্ছে। আবার ধরেন আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি সফরের আগেই বলেছিলেন যে উত্তাপ কমলে সহায়ক পরিবেশ হলে ভারতেও সফর করবেন প্রধানমন্ত্রী। আমরা তো এখানেও শুনেছিলাম যে মানে নির্বাচনের আগে থেকে যে নির্বাচিত সরকার আসলে ভারত তার সাথে সম্পর্ক উন্নয়ন করবে, বা নির্বাচনের পরেও আমরা দেখেছি অভিনন্দন বার্তা বা একদম মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তার আগে দেখা করতে আসা জয়শঙ্করের নানান রকম ইঙ্গিত ছিল। কিন্তু এখন কেন শুনছি যে উত্তাপ কমলে সহায়ক পরিবেশ হলে? কি হলো, উত্তাপ হয়ে গেল বা পরিবেশ সহায়ক থাকলো না? এটা কতগুলো জিনিস আছে যে ভারতের অভ্যন্তরীণ কিছু আহ, ঘটনা ঘটেছে, তাদের ইলেকশনস, পশ্চিমবঙ্গের ইলেকশন, তারপরে আহ, কি বলে বিজেপির যে অবস্থান, আমাদের মানে ভারতে বাংলা ভাষাভাষী কিছু লোকজনকে তারা দেশে ফেরত পাঠিয়ে দিবে বাংলাদেশে, এরকম একটা হুম, হুম, কথা তারা অনেকদিন ধরে বলে আসছে। তো সেই জিনিসগুলো যখন আসছে তখন একটা উত্তাপ তৈরি হয়েছে, স্বাভাবিক। কিন্তু এটা আমি মনে করি যে এটা ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা মূলত ওই সময় ইলেকশনের সাথে কানেক্টেড ছিল, তাদের ওদের অভ্যন্তরীণ ইলেকশনের জন্য। এখন সেই ইলেকশনের সময় পার হয়ে গেছে, অনেক ইয়ে করেছেন ওনারা, কি বলে, আমরা যতদূর জানি কেউ একজনও আসে নাই ওই পার থেকে, কিন্তু ওখান থেকে শুভেন্দু অধিকারী প্রথমে 5,000, তারপরে 10,000 পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশে। তো সুতরাং ওগুলো নিয়ে চিন্তা করে না ওরা, ওদের তাদের অভ্যন্তরীণ যে অডিয়েন্স আছে, তাদের যে ভোটার্সরা আছে, তাদেরকে নানান ভাবে খুশি করার চেষ্টা, সেটা তারা একভাবে করবে। কিন্তু এই নিয়ে আমার মনে হয় না খুব বেশি দূর আর আগাবে। আমার মনে হয় যে দুই দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য দুই পক্ষ থেকে একটা যথেষ্ট গরজ আছে এবং সেই দিকে এগিয়ে যাবে। এখানে একটা জিনিস আমাদের বড় একটা সমস্যা হচ্ছে, যেটা নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো যথেষ্ট আলাপ আলোচনা হয়নি, সেটা হচ্ছে তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্পের দুটো অংশ। তিস্তার কথা যখনই চিন্তা করি দুটো ভাগ, একটা হচ্ছে পানি সরবরাহ, পানি বন্টন, আরেকটি হচ্ছে আমাদের দেশে যখন পানিটা আসছে সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করব। তো এখন উপর থেকে পানি আসার ব্যাপারটাই যখন আমরা নিশ্চিত করতে পারছি না, তখন নিচে ম্যানেজ করার বিষয়টা নিয়ে চীনের সাথে আমরা বেশি দূর আগাতে পারবো না। চীনের কাছ থেকে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারাও সেটা বোঝে, এবং সেই জন্য যেটা প্রফেসর ইমতিয়াজ যেটা বললেন, যে চীনও এই ব্যাপারে তাড়াহুড়া করার চিন্তা করছে না। তারাও চাচ্ছে যে ভারতের সাথে আমাদের একটা কোনো রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, কারণ সেটা না হলে একটু পানির সরবরাহের ব্যাপারটাই তো ঠিক হবে না। হুম। তাহলে সেটা যদি না হয়, তাহলে তো আমরা সঠিকভাবে এই প্রজেক্ট করতে পারবো না, তাই না? তো সুতরাং এইটা আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা এখন যদিও একটা টানাপোড়েন আছে, তারপরেও আমি মনে করি যে আহ, দুই দেশেরই, বাংলাদেশের এবং ভারতের দুই দেশের পক্ষ থেকেই এই বোধোদয় হবে তাদের যে আসলে ভারত বাংলাদেশ সুসম্পর্ক না থাকলে দুই দেশেরই ক্ষতি, সেটা নিয়ে। সুতরাং বিভিন্ন বিষয়ে কিভাবে সম্পর্কটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আসা যায়, এবং সেটা করতে 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 গেলে আমাদের এই পানি বন্টনের বিষয়গুলো চলে আসবে। আমাদের খালি তো তিস্তা নয়, আবার গঙ্গা পানিরও যে চুক্তি আছে সেটা নবায়নের ব্যাপার আছে। সুতরাং সবকিছুরই একটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আমাদের সম্পর্ক, দুই দেশের মধ্যে সম্পর্কটাকে যত সত্বর সম্ভব একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা দরকার। জি, ডক্টর ইমতিয়াজ, আপনারও বিশ্লেষণ শুনতে চাই। সম্পর্ক যত সত্বর সম্ভব স্বাভাবিকভাবে নিয়ে আসা দরকার, স্বাভাবিক পর্যায়ে। স্বাভাবিকটা হচ্ছে না কেন, আপনারও এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে দাবি একজনও পুশিন করতে দেওয়া হয় নাই, বাংলাদেশে পুশিন হয় নাই একজনও, এটি কি আসলে মানে এটি কি আসলে সঠিক বক্তব্য বলে মনে হয়? আহ, বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলে বিভিন্ন লেভেলে দেখা প্রয়োজন, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। শুধু রাজনৈতিক কাঠামোর মধ্যে যদি আমরা থাকি, তাহলে মনে হবে যে একেবারে হয়তো বিভাজনের মধ্যে পড়ে গেছে। কারণ আহ, ভারতীয় বাংলাদেশের কে ব্যবহার করা হয় তার ডোমেস্টিক পলিটিক্সের কারণে, আবার বাংলাদেশেও ভারতকে ব্যবহার করা হয় ডোমেস্টিক পলিটিক্স। আমরা যদি অন্য স্তরে যাই, বিশেষ করে আমরা যদি ব্যবসা বাণিজ্যর আহ, দিকে তাকাই, তাহলে কিন্তু আহ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা দেখেছি যে আমাদের আমদানি কমে গিয়েছিল, কিন্তু রপ্তানি কিন্তু বেড়েছিল, 12 থেকে 15% কিন্তু বেড়েছিল। তো সেই জিনিসটা আছে। আবার আমি যদি ওটাকে আবার ভাগ করি ফর্মাল ট্রেড আর ইনফর্মাল ট্রেড,
ইনফর্মাল ট্রেড বলতে মূলত স্মাগলিং বোঝা যায়। আমি এখনকার এই মাসের এটা জানি না, কিন্তু মানে বেশ কয়েক মাস ধরে যদি আমি দেখি যে ডেটা আসছে ফর্মাল আর ইনফর্মাল ট্রেডের, সেটা কিন্তু এখনো রয়ে গেছে ওই পর্যায়ে, খুব একটা পরিবর্তন হয়নি। তার মানে স্মাগলিং কিন্তু এখনো রয়ে গেছে। এবং অনেক সময় যেই পুশিনের যেই বিষয়গুলো হয় বা এমনকি বর্ডার কিলিং যেগুলো হয়, তার সাথে আবার স্মাগলিংয়ের একটা বড় সম্পর্ক আছে, এটাও খেয়াল রাখতে হবে। এবং সেখানে যে বিষয়টা পরিবর্তন হয়েছে, আগে ভারত যত লাভবান বা লাভ করত এই স্মাগলিংয়ে, ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা লাভ করছে বেশি, এবং সেটাকে আবার থামাতে চাচ্ছে ভারতের দিক থেকে। মানে এটা ইন্টারেস্টিং একটা কাঠামো কিন্তু এই দুই দেশের মধ্যে আছে, যেটা অনেক দেশের মধ্যে নেই। এবং মনে রাখতে হবে যে ফর্মাল ট্রেড আর ইনফর্মাল ট্রেড দুটোর ফিগারই কিন্তু একেবারে কাছাকাছি কিন্তু। তো সে জায়গায় যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে আমাদের দেখা দরকার যে অন্য স্তরগুলো চালু হচ্ছে কিনা। আমরা শুনেছি ভারতের হাই কমিশনার বলেছেন যে ট্যুরিস্ট ভিসা চালু করছেন শিগগিরই। তার মানে হচ্ছে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, বা যারা মানে ঘুরতে যেত বা মেডিকেল ট্যুরিজম যদি বলি, সেটা একটা স্বাভাবিক লেভেলে নিয়ে আসবে। পলিটিক্যাল যে রেটরিক চলছে, সেটা আমি মনে করি না যে একেবারে মানে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কারণ আহ, যেহেতু বিজেপির এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, সে জিয়ে রাখতে চেষ্টা করবে একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট, বা অ্যান্টি বাংলাদেশি ইনফিল্ট্রেটর ইত্যাদি এই সেন্টিমেন্ট সে রাখতে চাইবে। আবার বাংলাদেশের মধ্যেও কোনো সন্দেহ নেই, যেই কারণেই সমস্যা তৈরি হয়েছিল, সেটা হলো আওয়ামী লীগের সরকারের সময় আহ, বড় একটা বাংলাদেশের জনগণ মনে করছিল যে দিল্লি একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে, এবং ওই দলের ঘরানার সাথে সম্পর্ক করেছে। যেই সম্পর্কটা চাচ্ছে বাংলাদেশের জনগণ, সেটা হলো জনগণের সাথে যেন সম্পর্ক করে। তো সে ব্যাপারে দিল্লিও কিন্তু পরিবর্তন করেছে, তাদের বিভিন্ন স্টেটমেন্টও বলছে যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চাচ্ছি। তো এখন দেখা দরকার যে পিপল সেন্ট্রিক সম্পর্কটা হয় কিনা এবং কোন কোন লেভেলে। তো আমি ওই বিভিন্ন স্তর আমি দেখতে চাচ্ছি। তা আমি যদি বিভিন্ন স্তর দেখি, তাহলে আমার মনে হয় এটাই নিউ নর্মাল। এখানে পলিটিক্যাল রেটরিক খুব কনফ্রন্ট্রেশনাল থাকবে, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজনেস কাঠামো বা পিপল টু পিপল সম্পর্ক, সেগুলো আমি মনে করি যে এক ধরনের স্বাভাবিকরণের দিকে হয়তো থাকবে। জি, মুন্সি ফায়াজ আহমেদ, জনগণের সাথে সম্পর্ক এই যে মানে বাড়ানোর চেষ্টা বা যোগাযোগ স্থাপনের চেষ্টা যে হচ্ছে, এই সম্পর্কের এই দিকটা মানে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা হবে কিনা, যে সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আছেন আশ্রিত অবস্থায়, শেখ হাসিনা, বা আওয়ামী লীগের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে ভারত, এই বিষয়টি একটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? এই বিষয়টা একটা ইরিটেন্ট, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু তারপরেও দুই দেশই কিন্তু চেষ্টা করছে, আমি যেটুকু বুঝি, যে ওই জিনিসটাকে একপাশে সরিয়ে রেখে, ওটাকে সলভ না করেই কিন্তু একপাশে সরিয়ে রেখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন চীন ভারতের সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক বড় সমস্যা আছে, হুম, কিন্তু সেটাকে, যেমন তাদের যে বর্ডার ডিমার্কেশন, সেটা নিয়ে অনেক সমস্যা রয়ে গেছে। তা সত্ত্বেও তাদের কিন্তু বিশাল বাণিজ্য, বিশাল সাংস্কৃতিক আদান প্রদান সবকিছু হচ্ছে। সুতরাং সেটা আমাদের এখানেও আহ, ওই ইয়েটা, রাজনৈতিক যে বিষয়টি আছে, ইরিটেন্টটা আছে, সেটাকে একপাশে সরিয়ে রেখেও দুই দেশের সম্পর্ক এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাচ্ছে। আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং এই যে এখন আমি যে বুঝতে পারি যে আস্তে আস্তে এই যে ভিসা শুরু হয়ে গেলে লোকজন হুম, যাওয়া আসা করবে, কারণ এটা তো সবার প্রয়োজন। এটা আর্টিফিশিয়ালি বন্ধ করে রাখার মতন একটা ব্যাপার তো নয়। আমাদের ভারত এবং বাংলাদেশের যে পারস্পরিক ভৌগোলিক অবস্থান, এটা যদি আমরা দেখি, তো স্বাভাবিক বিষয়টাই হচ্ছে, স্বাভাবিক ব্যাপারটাই হচ্ছে যে আদান প্রদান অনেক হবে। এটার মধ্যে বাধা দিয়ে রাখাটাই হলো আর্টিফিশিয়াল। সেই আর্টিফিশিয়াল অবস্থানটা বেশি দিন টিকতে পারে না। মানুষের প্রয়োজনে মানুষ এই পার ওপার যাবে, আসবে। সুতরাং আমার মনে হয় যে এইটা একটা টেম্পোরারি ফেজ, এই এই ফেজটা চলে যাবে। জি।
কিন্তু আরো যে মানে রেটরিকের কথা যখন বললেন তখন এটাও মনে হলো যে আরো কিছু কিছু বিষয় যেটি নিয়ে বাংলাদেশের ভেতরেও আলোচনা হচ্ছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষক ভারত কার্নার্ট তার যে বক্তব্য, যে রংপুর অঞ্চলকে দখল করে নিতে হবে, দখল করতে মানে কিনে নিতে হবে, কিনে নিতে না পারলে দখল করে নিতে হবে, এরকম বক্তব্য, সেগুলো বাংলাদেশে আলোচনা হয়, রাজনৈতিক এরিয়ায় আলোচনা হয় বা সাধারণ মানুষের মধ্যেও এখন আলোচনা অনেকটাই হয়। এগুলোর কি মানে এগুলোরও কি একটা প্রভাব আছে কিনা ডক্টর ইমতিয়াজ, কি মনে হয়, বা এটার কোনো বাস্তবতাও আছে কিনা? না, এগুলো পলিটিক্যাল রেটরিক। আমার মনে হয় এটা বাংলাদেশের মধ্যেও বেশ আলোচনা আমরা শুনেছি যে নর্থ ইস্ট নিয়ে নিতে হবে বা নর্থ ইস্টকে স্বাধীন করতে হুম, হবে। হুম, আলাদা করে নিতে হবে সেভেন সিস্টার। এমনকি কি বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বলেছিলেন যে নর্থ ইস্ট একটা ল্যান্ডলকড প্লেস। হুম। কেমন করে ল্যান্ডলকড হলো বুঝলাম না। মানে ওটা হলে তো সিলেটও ল্যান্ডলকড, ময়মনসিংহ ল্যান্ডলকড, তাই না? তো আমার মনে হয় এই কথাগুলো মাঝে মাঝে হয়তো না জেনে বলা হচ্ছে, বা এর মধ্যে বড় আকারে একটা পলিটিক্যাল রেটরিক আছে, এবং যার দৃষ্টিটা মূলত ডোমেস্টিক পলিটিক্স। ঠিক একইভাবে ভারতেও এই জিনিসটা আছে। ভারতের সেটা যারা কথা বলছেন এখন বিজেপির হয়ে, আহ, মনে রাখতে হবে যে ভারতের মিডিয়ার মধ্যেই কিন্তু, বা তাদের বিশেষ করে অনলাইন মিডিয়াতে কিন্তু এখনই সমালোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপির যেই রাজনীতি নিয়ে, এই পুশিন ইত্যাদি নিয়ে কিন্তু তারা কিন্তু বড় আকারেই বলতে গেলে বেশ কতগুলো আমি দেখলাম। গত আমি বলবো যে 2001 থেকে যদি দেখেন যে বিএনপি গভর্নমেন্ট 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, সেখানে প্রতি মাসে এই হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 3.04। একইভাবে 1/11 যে সরকার ছিল আপনি আমরা সবাই জানি, প্রায় 2 বছর, সেই সময়কালে প্রতি মাসে হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 2.49 প্রতি মাসে। এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এই 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 ধরনের ঘটনা আমরা সবাই মনে করি, সবাই বলে, সবাই বলার চেষ্টা করে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু তাদের 16 বছরে কিংবা 15.5 বছরে এই গড় কিন্তু 1.15। আর একটা বিষয় না বললেই নয় যে আমাদের সেই মানবতার রক্ষক ডক্টর ইউনূসের সময় 18 মাসে যিনি এই ধরনের গুম, কাস্টোডিয়াল ডেথ, জুডিশিয়াল ডেথ এগুলোর বিরুদ্ধে কথা বলে তার সরকার সারা দুনিয়া মাতিয়ে বেরিয়েছে, তার সময় কিন্তু প্রতি মাসের গড় ছিল 1.59, যেটা আওয়ামী লীগের সময় ছিল 1.15। এই আমি বিএনপির এই সময়টাতে আসলে আমাদের বলার কিছুই আসেনি, এখন 4 মাস বয়স। এবং আপনি যদি এটা দেখেন যে কাস্টোডিয়াল ডেথ বলতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই মৃত্যুকে বোঝানো হয়। এখানে সরকারের দায়বদ্ধতা কতটুকু, সরকার আদৌ এই ধরনের কোনো ঘটনার সাথে আদৌ জড়িত কিনা, কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল কিনা, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। তো সরকারকে কাঠগড়ায় দেওয়ানোর সময় এখন আসেনি। এখন হয়তোবা পুলিশ ভিন্ন একটা ব্যাখ্যা দিবে, এবং সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয়। তবে আমি বলবো যে এটা যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা, এবং আমি মনে করি যে এই পুলিশই তদন্ত নয়, একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এবং আপনি মনে আছে যে গোপালগঞ্জে যে 11 জন কিংবা 7 জন হত্যার পরে আমাদের বিশিষ্ট নাগরিকবৃন্দের একটা দল কিন্তু সেখানে গিয়েছিলেন একটা স্বাধীন তদন্ত করার জন্য। তো এরকম কিছু হতে পারে। এবং না যেটি দিয়েছি, তারপরে কি মানে আমরা দেখি শ্বেতপত্র দিতে দেখি, আওয়ামী লীগের অর্থনৈতিক যে দুর্নীতি সেটির শ্বেতপত্র দেখলাম, বা আপনি গোপালগঞ্জের কথা বলছিলেন বিশেষজ্ঞ দল গিয়েছিল, গেল, তারপর মানে এই যে তদন্ত কমিটিগুলো হয় এখানে বা এখানেই আমার কথা, জি, এখানেই আমার কথা যে এই তদন্ত নামমাত্র কিংবা জেনুইন তদন্ত হলেও এই তদন্তের কোনো ফলো আপ আর হয় না, এবং তদন্তের যে যে সুপারিশগুলো সেগুলো কখনোই আর বাস্তবায়ন করা হয় না। কাস্টোডিয়াল ডেথের উপরে যে ইউএন কনভেনশন এগেইনস্ট টর্চার ইন কাস্টোডি, এটার কিন্তু সদস্য, এবং এটি যেটি অপশনাল প্রোটোকল, সেটাইতে আমরা গত বছরের আমার মনে হয় অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা এটি রেটিফাই করেছি। অতএব এই প্রোটোকলটা কিন্তু এক্স্যাক্টলি যে হেফাজতে মৃত্যুর বিষয়ে কিন্তু এই প্রোটোকলটা, এবং সেখানে বলা আছে যে তাদেরকে মানবিক ট্রিটমেন্ট দিতে হবে। সেখানে আননোটিসড ভিজিট
মানে কারা বা কাস্টডি পুলিশকে না জানিয়ে সেখানে ভিজিট করার সুযোগ দিতে হবে এবং তাদের কথা বলার সুযোগ দিতে দিতে হবে তাদের তাদের আইনজীবীদের সাথে। অত্যন্ত স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো বলা আছে। যেহেতু আমরা এই কনভেনশন সাইন করেছি, প্রোটোকলটা সাইন করেছি, আমাদের বিরুদ্ধে কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে কিন্তু অভিযোগ উঠতে পারে, তখন কিন্তু সরকারকে এর জবাব দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে এই ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটার কিন্তু অনেক ধরনের কিন্তু ইমপ্লিকেশনস আছে অনেকভাবে, যে আমাদের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। আমি নিশ্চিত যে এখানে যেহেতু ইউনূস সাহেবের সময় একটি হিউম্যান রাইটস কমিশন অফিস এখানে আমরা হোস্ট করছি এখন ঢাকায়, তারা এইগুলো মনিটর করছে এবং নিশ্চিতভাবে তারা এই রিপোর্টগুলো হিউম্যান রাইটস কমিশনে পাঠাবে এবং একটা সময় এই জিনিসগুলো উঠবে। এবং এগুলো যখন উঠবে তখন আমাদেরকে ডিফেন্ড করতে হবে এবং আমরা জাতি হিসেবে যে কোন পর্যায়ে আছি এটা সারা বিশ্বের কাছে উন্মোচিত হবে। যদিও এখানে পশ্চিমা দেশগুলোর দূতাবাস আছে, এখানে জাতিসংঘের অফিসগুলো আছে, তারা নিয়মিতভাবে এগুলো মনিটর করছে, তারা জানে কি হচ্ছে এবং তারা সেই মোতাবেক তাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে এই প্রতিবেদন পাঠানোর কথা। কিন্তু তারপর আমি বলবো যে আমাদের যদি আমরা সত্যি সত্যি সভ্য জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যেতে চাই, আমাদের এইগুলো বন্ধ করতে হবে এবং এই কনভেনশনের আওতায় আমাদের জাতীয় যে পরিকাঠামো তৈরি করা দরকার সেটি যত দ্রুত সম্ভব করতে হবে। আমি এটি নিশ্চিতভাবে এটি বলতে পারি। এবং একটা জিনিস খুবই দুঃখজনক, নিষেধাজ্ঞাটা আসতে পারে, নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে কি ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে? এটা অনেক ধরনের, এটি নিষেধাজ্ঞা মানে এই না যে আপনাকে এখনই দিবে, কিন্তু এটা শুধু প্রসারী ইমপ্লিকেশনস আছে। হ্যাঁ, এখন নিষেধাজ্ঞার ব্যাপারে যেটা হয়, আমি এক সময় জাতিসংঘে চাকরি করেছি, যেটা ব্যাংককে যেটা ইউএন রিজনাল কোঅর্ডিনেশন মেকানিজম ছিল, সেটা আমি মেম্বার ছিলাম। সেখানে প্রত্যেকটা অর্গানাইজেশন এটা মেম্বার। তো এটার অনেক ধরনের রেমিফিকেশনস আছে এবং এদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যারা উন্নয়নের যারা অংশীদার, তারা বিভিন্নভাবে এই ব্যাপারগুলো তারা এই ফাইন্ডিংস গুলো তারা ইউজ করবে। আমি নিষেধাজ্ঞা বলতে শুধু এটা বলছি না যে যারা জড়িত বা তাদের উপরে এটা আসবে। আমি মনে করি যে মানে একটি জাতি হিসেবে আমাদের জন্য খুব লজ্জাজনক। এবং একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে পুলিশের দায়িত্ব তো কাউকে পিটানো না, পুলিশের দায়িত্ব তাকে ধরে নিয়ে তার জবানবন্দি নেওয়া এবং তাকে 24 ঘন্টার ভিতরে কোর্টে চালান করা। এখন এই ঘটনার সাথে আমি নিশ্চিতভাবে বলবো যে এখানে কোনো সরকারি দলের লোকজন সেখানে ছিল না, এবং যদি কিছু হয়ে থাকে সেটা পুলিশ কাস্টডিতেই হয়েছে এবং তার জন্য কারা দায়ী নিশ্চিতভাবে পরিষ্কার, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত। এখন আমাদের দেশে যেটা সংস্কৃতি চলে আসছে সেটা হচ্ছে যে এই যে দায় মুক্তি। এখন আপনি অন্যায় করে কাউকে মেরে ফেলে দায় মুক্তি পেয়ে যাবেন, তো এগুলো তো হতেই থাকবে। এই দায় মুক্তির কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, এটি চলতেই থাকবে। এবং আমরা দেখে এসেছি গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তো এখন তো কোনো ব্যতিক্রম দেখছি না আমরা। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তো সেই স্ট্যাটিস্টিক্স আপনাকে বললাম আমি, তো আমরা তো আরো খারাপের দিকে যাচ্ছি। তার মানে যে পুলিশই নিজের থেকে করছে নাকি পুলিশকে আমরা ব্যবহার করছি, এই ব্যাপারগুলো আসলে ভেবে দেখা দরকার। এবং জাতিসংঘের মাধ্যমে যে কোনো ধরনের অ্যাকশন আসতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে, যে কোনো দেশের বিষয়ে নানান ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু জাতিসংঘ কি সব ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে থাকে? আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি জাতিসংঘ সম্পর্কে ভালো বলতে পারবেন। ডক্টর ইউনূসের সময় জাতিসংঘ যে রিপোর্ট গুলো দিল সেটিও তো অনেক ধরনের কন্ট্রোভার্সি এর মধ্যে তৈরি করেছে, এবং আমরা দেখলাম জাতিসংঘ কোনো কোনো ক্ষেত্রে ছোট জগন্নাথ হয়ে থাকে, কোথাও কোথাও আবার বেশি একটু উচ্চ স্বর প্রকাশ করে। আসলে কি জাতিসংঘর কোনো বিষয় এখন ম্যাটার করে? জাতিসংঘ ম্যাটার করে যখন আমাদের ক্ষমতাশালী পাওয়ারফুল পশ্চিমের দেশগুলো যখন তাদেরকে ম্যাটার করতে বলে, তখন আমি ভেরি ব্লান্ট অন দিস। এবং আমি আবারও বলবো, জাস্ট বোধহয় কয়েক সপ্তাহ আগে আমি জাতিসংঘে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, এবং সেখানে আমি দেখিয়েছি যে তারা কিভাবে
সালে 11 গভর্নমেন্টের সময় তারা কি রোল প্লে করেছে, আওয়ামী লীগের সময় তারা কি রোল প্লে করেছে, ডক্টর ইউনূসের শাসনামলে তারা কি রোল প্লে করেছে। একটি জিনিস আমি বলতে চাই যে আপনি যদি দেখেন যে 80-র দশক থেকে পশ্চিমের দেশগুলোর একটা হাতিয়ার ছিল অনুন্নত দেশগুলোতে হস্তক্ষেপ করার, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন, এবং তারা এই কাজে জাতিসংঘকে সবসময় ব্যবহার করেছে। এখন একটা জিনিস হয়তো বা আপনারা বলতে পারেন যে আমাদের সাথে যদি কোনো শক্তিশালী দেশ যদি আমাদের সাথে থাকে তাহলে জাতিসংঘ কিছু করতে পারবে না। এক্সাক্ট, দে উইল কিপ সাইলেন্ট, যে না, জাস্ট ইগনোর ইট। এবং আমি একটি উদাহরণ দিতে চাই যে আপনি দেখতে পারেন যে জাতিসংঘের একটা নগ্ন হস্তক্ষেপ, এই যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক, অত্যন্ত পরিচিত নাম বাংলাদেশে, ওনাদের রিপোর্টের কথা আমি বলছি না, উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীদেরকে বলেছি যে তোমরা যদি জনগণের বিরুদ্ধে কিছু করো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবে একটাই, যে তোমাদের আমাদের যে পিসকিপিং অপারেশনে তোমাদের অংশগ্রহণে সমস্যা হবে। উনি প্রকাশ্যে বিবিসি টক শোতে গিয়ে এটা বলেছেন, দিস ইজ abject violation or interference in domestic politics of any country. তো আপনাকে আমি উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ আমি দিই, যেখানে যিনি আমাদের আবাসিক প্রতিনিধি ছিলেন মিস গয়েন লুইস, উনি চলে গেছেন এবং আওয়ামী লীগের সময় 3-4 বছর ছিলেন, ইউনূস সাহেবের সময় ছিলেন। উনি আমার মনে হয় মে মাসে 2025-এর মে মাসে ডিক্যাবের একটা মিটিং এ গিয়ে উনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এই নয় যে সব দলকে আসতে হবে। এবং এই যে একটি দলকে, বৃহৎ একটি দলকে, আমি এক্ষেত্রে আওয়ামী লীগের কথাই বলবো, যারা 2008-এর নির্বাচনে 50%-এরও বেশি বোধহয় ভোট পেয়েছিল, সেই দলকে আপনি বাদ দিয়ে আপনারা নতুন একটি ফর্মুলা দিলেন, ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভনেস। এটা টোটালি কন্ট্রারি টু দি ইউএন প্রিন্সিপলস অ্যান্ড ভ্যালুস। এটা উনি বলতে পারেন, কিন্তু উনি কেন বলেছেন? যেহেতু উনি বলেছেন যদি ইউনূস সাহেব এটা চান, তো ইউনূস সাহেবের আর্গুমেন্টকে তদানীন্তন ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন অনির্বাচিত যে সরকার ছিল তাদের মতবাদকে কিংবা তারা যেটা চাচ্ছে সেটিকে প্রতিষ্ঠা করার জন্য উনি এটা বললেন। এটা কোনো আপনি দেখেন যে আপনি যদি বা ইউএনের যে কোনো, জাতিসংঘের যে কোনো ভ্যালুজ, প্রিন্সিপলস, অবজেক্টিভ দেখেন, কোথাও নাই, এটা কোথাও নাই, উনি এটা বানিয়ে দিলেন। এবং এটা কিন্তু কি রেখেছে, বাট সুখের কথা যে সবাই কিন্তু এটি মনে করেনি। আপনি মনে আছে যে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বাংলাদেশে কিন্তু ভিজিট করতে এসেছিলেন নির্বাচনের আগে, 2025 শেষের দিকে, উনি কিন্তু এটি কিন্তু অ্যাপ্রুভ করেননি। ওনারা কিন্তু চেয়েছেন it should be really inclusive with the participation of all political parties. তো ইউএন অনেকভাবে রোল প্লে করতে পারে, এবং ডেফিনেটলি যেহেতু ইউএন এর বা যে কন্ট্রিবিউশন এর বেশিরভাগই আসে আমাদের উন্নত দেশগুলো থেকে, তাদের চাহিদা এবং তাদের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী যে জাতিসংঘ অনেক সময় কাজ করে, এবং আমি প্রমাণ তো আপনাকে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, মানে আমি এই জায়গা থেকে যতটুকু আপনি বললেন সেই জায়গা থেকে যদি একটু সামারি আপ করার চেষ্টা করি বা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে সেই জাতিসংঘ কতটা কোনো দেশের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে ভলকার তুর্কি একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্ব রয়েছে আমরা জানি, এবং ডক্টর ইউনূস এখনো বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি ছড়ি ঘুরাচ্ছেন এমনও অনেকে বলেন। সেই জায়গা থেকে আপনার মনে হয় ডক্টর ইউনূস এখন যথেষ্ট প্রভাব বিস্তার করছে বাংলাদেশের রাজনীতি কিংবা সরকারি নানা ক্ষেত্রে, রাষ্ট্রীয় নানান ক্ষেত্রে? আমি তো আসলে রাজনীতিবিদ নই, এটা আপনারাই ভালো জানবেন, বাট আমি যেটি বলবো যে ডক্টর ইউনূস পশ্চিমা দেশগুলোতে অত্যন্ত কানেক্টেড একজন 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 ব্যক্তি। এবং বাট পশ্চিমা দেশগুলো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। ব্যক্তি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যখন তারা দেখবে যে তাদের স্বার্থ উনি আর রক্ষা করতে পারছেন না কিংবা যেই রক্ষা করতে পারছে না, তারা তাদের পিছন থেকে হাত গুটিয়ে নেবে। গত 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে
খুব বেশি একটা জিনিস ভাইরাল হয়েছে যে আশুলিয়া এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল ছিল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেখান থেকে 7 জন নিখোঁজ হয়েছে এবং সেই নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এটা স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টিং হয়েছে, রিপোর্ট মানে কি আলোচনায় এসেছে, ফর্মাল কোনো মিডিয়াতে আসেনি। টাইমস অফ বাংলাদেশে সম্ভবত কোশ্চেন অ্যারাইজ করে একটা প্রতিবেদন এসেছে। আহ এই বিষয়টিও আপনার কাছে কি মনে হয় যে এটি খুব স্বাভাবিক নাকি যথেষ্ট পরিমাণ গুজবের সাথে রয়েছে? এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক আমি মনে করি। সে যেই হোক, সে যে পার্টিরই হোক, এটা সাধারণ মানুষের যদি হয়। আহ, এখন 7 জন মানুষ নদীতে ডুবে গেল কিংবা নিখোঁজ হয়ে গেল। আমি মনে করি যে এটা যেহেতু এই খবরগুলো এসছে, আমি নিশ্চিত যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন এজেন্সি আছে তারা আরো ভালো জানবেন, এবং যদি এর সাথে বা এটা যদি কোনো স্বাভাবিক ঘটনা হয়, আমি মনে করি যে সরকারের নিজে থেকে এটা তদন্ত করা উচিত যে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এই লোকগুলো মারা গেল। এখন আমি আমি নিজেও দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে একটা জায়গায় অনেকে যে এখন তো সোশ্যাল মিডিয়া তো ইজ ফুল অফ মিস ইনফরমেশন এবং বট বাহিনী অনেক জায়গায় লিখছে যে এরা নাকি আওয়ামী লীগের কি প্রতিষ্ঠা বার্ষিকীতে নৌকা মিছিল করতে গিয়ে ডুবে মারা গেছে। এখন আমি একসময় ডাক্তার ছিলাম, বেসিক্যালি আমি ফিজিশিয়ান, পাস করা ডাক্তার আর কি, পিএইচডি আমি পরে করেছি ফরেন সার্ভিসে আসার পরে। তো ওখানে ফরেন